আজকে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে বিশাল সমাবেশে তারেক রহমান বক্তব্য দিচ্ছেন। আমি আপনাদের সামনে যখন কথা বলছি বাংলাদেশে তখন 1:10 বাজে, এখনো চলছে। আমি বক্তব্যের মধ্যে একটা সমালোচনাও খুঁজে পাচ্ছি না, প্রতিপক্ষের নাম ধরে দল ধরে। কৃষকের উন্নয়নের জন্য, কৃষির উন্নয়নের জন্য কৃষক কার্ড দেবেন, আর ধানের শীষকে জয়যুক্ত করলে পরিবর্তন এবং যে প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। তারপরে তিনি যেই কথাগুলি বলছেন সেই কথাগুলো মধ্যে যেমন দেশের মানুষ পরিবর্তন চায়, দেশের মানুষ রাজনৈতিক অধিকার ফিরে পেতে চায়, অধিকারের কথা, পরিবর্তনের কথা, উন্নয়নের কথা। কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। তারপরে কৃষক কার্ড দেবে সেটা বলেছি। তারপরে ফ্যামিলি কার্ড নিয়ে তো রীতিমতো হুলস্থুল কাণ্ড। অন্যরা মনে করলো যে আমরা মনে হয় পিছিয়ে গেছি, ফলে ওটাকে চাপা দেওয়ার জন্য ভালোবাসার কার্ড বলতেছে, আবার এনসিপি বলতেছে এটা প্রতারণা কার্ড, কেউ বলতেছে নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন, লোভ দেখাচ্ছে। বলা হচ্ছে কি তারা ফ্যামিলি কার্ড ইতিমধ্যে বিক্রি করা শুরু করছে। এই সমস্ত কথাবার্তাগুলো হচ্ছে এবং কিছু কিছু পরিকল্পিত ঘটনাও সাজানো হচ্ছে। তো যাই হোক, আমার কাছে সবচেয়ে বড় কথা হলো যে পুরো বক্তব্যের আগে খেয়াল করেন তো, নির্বাচনী জনসভায় সবাই মনোযোগী থাকে, কিন্তু তারেক রহমান গতকালকের মতন আজকেও দিনটা শুরু করলেন তরুণদের সাথে করে নিয়ে। চট্টগ্রামে তিনি এই পোলো গ্রাউন্ডে সমাবেশে আসার আগে তরুণদের নিয়ে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তিনি কথা বলেছেন এবং সেখানে বলেছেন যে ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড পাইতে গেলে কি পরিমাণ বিড়ম্বনা হয়, আপনি যেমন খুব দ্রুত বেগে পেয়েছেন আমরাও যাতে পাই। তারপরে ছবিগুলো তোলা হয়, মনে হয় যেন দুর্ভিক্ষ পীড়িত মানুষ, সেগুলো হাস্যকর হয়ে যায়, সেগুলি উন্নয়ন ঘটানো। অর্থাৎ তরুণদের স্বপ্ন, তরুণদের প্রত্যাশা, সেই কাজগুলোকে কত গুরুত্ব দিচ্ছেন প্রতিটাতেই। গতকালকে দেখলাম যে সেই গুলশান লেকের পাশে খোলা জায়গায় বসে বক্তৃতা দিচ্ছেন দুইজন বিদেশি, দেখলাম দুই বিদেশি নারী দূরের থেকে বসে দেখলো, পরে তারা আবেগ সামলাইতে না পারে যে আবার মোলাকাত করলো, জাইমা রহমান তাদের সাথে কথা বললো, তারেক রহমান কথা বললো। এইটাই হচ্ছে ম্যাজিক। আপনি মুখে লম্বা লম্বা কথা বলবেন, কিন্তু আপনার সেই আচরণে যদি পরিবর্তনটা না হয়, তাহলে মানুষ কি এই বক্তৃতায় আর বিশ্বাস করে? এই বক্তৃতা কি শোনেনি? শেখ হাসিনা বক্তৃতা দিত না? দিত কি? তার বক্তৃতার হলো 100 ভাগের মধ্যে 80 ভাগ থাকতো হচ্ছে জামাত বিএনপিকে ধুয়ে ফেলা, উপড়ায় ফেলো, হাত কেটে ফেলো, হাত পোড়ায় দাও, যারা জ্বালাও পোড়াও, এই সমস্ত গুলি করতো। আর হচ্ছে তার উন্নয়নের ফিরিস্তি তো প্রথমেই তো 12টা বাজায় দিত। এত সমালোচনা, এত বিষোদ্গার, এত প্রতিহিংসার কথা বলে তারপরে আপনার উন্নয়নের কথা বলবেন, মানানসই না। তারেক রহমান দেখেন সমালোচনা করছে না তা না, কোনগুলি করছে? যেগুলো দিয়ে মানুষের ধর্মীয় অনুভূতিকে নাড়াচাড়া দেয়া হচ্ছে। বলা হচ্ছে ওই যে জান্নাতের টিকিট তাদের হাতে আছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। এই সমস্ত এই যে ধর্মকে সুরসুরি দিয়ে ভোট আকর্ষণের চেষ্টা, সেটার তিনি কাউন্টার বক্তব্য দিচ্ছে। কিন্তু বলে নাই যে জামাত ইসলাম অগণতান্ত্রিক দল, স্বাধীনতা বিরোধী দল, এটাকে করো, উচ্ছেদ করো, খতম করো, আমরা নিষিদ্ধ করো, এই কথা কিন্তু বলছে না। হ্যাঁ, বলছেন যে তারা কেমন মুক্তিযুদ্ধের সময় এদেশে মানুষ তাদেরকে দেখেছে, সেই সমালোচনাটা আছে। কিন্তু এটা তো অবশ্যই এটা বিএনপির অনিয়মের কথা বলবে না। পট পরিবর্তনের পরে তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা তো দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি করেছে, সত্য তো এটা। তো সেটা সমালোচনা হবে না? হবে। কিন্তু কোনো পক্ষই এই পর্যন্ত এইটা ভালো যে উচ্ছেদ করো, বিতাড়িত করো, পাকিস্তানে পাঠায় দাও, ভারতে পাঠায় দাও, এই কথাগুলি নাই। শালীনভাবে সমালোচনা হচ্ছে এবং আমার ধারণা যে তারেক রহমান শুরুতে একটা ঝড় তুলেছেন এবং দেখিয়েছেন যে রাজনৈতিক ব্যবহারটা কিভাবে করতে হয়। তিনি দেখিয়েছেন যে কিভাবে কালচার, যে প্রতিপক্ষের সমালোচনাটা কিভাবে করতে হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেরা কি করবেন।
সেই চিত্রটা তুলে ধরছেন, যে ক্ষমতায় গেলে বিএনপি কি কি করতে চায়, কিভাবে বাস্তবায়ন করতে চায়, তার একটা বিশদ বিবরণ তিনি তুলে ধরছেন। একেই বলে ইতিবাচক রাজনীতি।